এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, পাবলিক চয়েস অনুষ্ঠানের আজকের এই চমৎকার আয়োজন থেকে আবারও মাসুদ করিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বটি উপভোগ করার জন্যে একটি কথা আমরা জানি যে আপনারা কানাডাতে যারা নতুন এসছেন, অনেক দিন ধরে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, যে ক্ষেত্রেই আপনারা থাকুন না কেন, একটি কাজ কিন্তু প্রতি বছর আপনার নিয়মিত করতে হয়। সেটি হচ্ছে বাৎসরিক ট্যাক্স ফাইল। আসলে ট্যাক্স ফাইলটা আপনারা কেন করেন? প্রথমত কানাডিয়ান গভর্নমেন্টকে জানান দেওয়া যে আমি কানাডাতে আছি এবং কানাডার সরকারের নিয়ম মেনে চলছি। এবং আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে ট্যাক্স ফাইল করার অন্যতম কারণ কানাডার গভর্নমেন্টের অনেকগুলি বেনিফিট কিন্তু রয়েছে। যদি আপনারা নিয়মিত ট্যাক্স ফাইল করেন, অবশ্যই সেই সব বেনিফিটের আওতায় আপনারা আসবেন। কিন্তু এই বেনিফিটগুলি পাওয়ার জন্যে, সঠিকভাবে পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদের পাশে অবশ্যই একজন অভিজ্ঞ ট্যাক্স ব্যক্তিত্ব কিংবা সিপিএ যাই বলি না কেন, একজন প্রফেশনালসকে আপনার পাশে রাখতে হবে। এরকম একজন প্রফেশনালসকে আজকে দ্বিতীয়বারের মতো আবারও এনআরবি টেলিভিশনের পর্দায় আমন্ত্রণ জানিয়েছি আপনাদের ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। ব্যক্তিটি আর কেউ নয়, এই শহরের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত মেধাবী একজন সিপিএ মোর্শেদ নিজাম। আসুন তার সাথে কথা হবে। পুরো আয়োজনটি দেখার জন্যে আপনারা কিছুক্ষণের জন্য হলেও এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। মোর্শেদ নিজাম, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমি জানি যে এখন ট্যাক্স ফাইলের ভরা মৌসুম চলছে, এর মাঝে আপনি এনআরবি টেলিভিশনের পর্দায় আজকে এসছেন সময় দেওয়ার জন্যে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথম যে কথাটি আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে ট্যাক্স ফাইল, আমি একটু আগে বলেছি যে নিয়মিত করতে হয়, আসলে কানাডাতে ট্যাক্স ফাইল কেন করতে হয় নিয়মিত প্রতি বছর? ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ এনআরবি টিভিকে। এবং আমি আসলে এনআরবি টিভির মাধ্যমে যে দর্শকরা আসলে এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ট্যাক্স ফাইলিং আসলে আগে প্রায় শুনতাম, এখনও শুনি মাঝে মাঝে, যে কানাডা সিস্টেমে, মানে ক্যানাডিয়ান সিস্টেমে পুলিশের চেয়েও নাকি বেশি ভয় মানুষ ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সিকে পায়। তো কারণ হচ্ছে যে আসলে ট্যাক্স ফাইলিংটা খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যানাডিয়ান নাগরিকের জন্য। এদেশে যেহেতু তারা থাকেন, যথাযথভাবে, যথাসময়ে, নির্ভুলভাবে ট্যাক্স ফাইলিং করাটা খুব জরুরি হয়ে যায়। তো আমি প্রথমেই যে জিনিসটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে ট্যাক্স ফাইলিংয়ের যে ডেডলাইনটি, এটা অনেকেই ভুলে যান অথবা কোয়েশ্চেন করেন। পার্সোনাল ট্যাক্সের ডেডলাইনটি কিন্তু সবসময় বরাবরই সবসময় একই রকম, সেটি হচ্ছে এপ্রিলের 30 তারিখ। সো এখানে একটু ডিফাইন করে, মানে পার্সোনাল বলতে আপনি বলতে চাচ্ছেন যে যারা বিভিন্ন জবের সাথে সংযুক্ত, যারা জব অথবা যাদের হচ্ছে সেলফ এমপ্লয়েড ইনকাম আছে, তারা আসলে ট্যাক্স ফাইলিংটা করতে হবে এপ্রিলের 30 তারিখের ভিতরে। এবং যে জিনিসটা এখানে আসে যে অনেকেই কোশ্চেন করে আসলে এপ্রিলের 30 তারিখ, তো আসলে এপ্রিলের 30 তারিখ বলতে আপনি কোন বছরের বোঝাচ্ছেন, বা কোন বছরের ট্যাক্সের সাথে বা ইনকামের সাথে আমার এই জিনিসটা জড়িত? তো এটি একটু ক্ল্যারিফাই করা দরকার, কারণ অনেকের ভিতরে এই কনফিউশনটা থাকে, বিশেষ করে নিউ ইমিগ্রেন্টদের ভিতরে। তো ক্যানাডিয়ান সিস্টেমে যেটা হয় যে ক্যালেন্ডার ইয়ার বলে একটা কথা আছে। তো ক্যালেন্ডার ইয়ারটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর। তো এই জানুয়ারি থেকে ডিসেম্বরের ধরে নিলাম 2023-এর ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন হচ্ছে এপ্রিলের 30 তারিখ 2024। এটা হচ্ছে ট্যাক্স ডেডলাইন। তো এই তারিখের ভিতরে আপনার ট্যাক্স অবশ্যই ফাইলিং করতে হবে। এবং এটি যারা অনেক বছর ধরে আছেন তাদের জন্য যেরকম প্রযোজ্য, যারা নিউ ইমিগ্রেন্ট এসেছেন, যারা মানে ডিসেম্বর 23-এর ভিতরে এই দেশে এন্টার করেছেন, সবার জন্যই কিন্তু ট্যাক্স ডেডলাইনটা সেম, এপ্রিলের 30 তারিখ ফর দিস ইয়ার 2024। তো এ প্রসঙ্গে মোর্শেদ ভাই, আমার মনে হয় যে এখন ড্যানফোর্ড পাড়ায় একটি গ্রুপকে আমরা খুবই দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে যেন প্রতিটা সন্ধ্যা
মানুষের মাথা মানুষে খাচ্ছে এরকম অবস্থা একটি ভিক্টোরিয়া পার্ক এবং ড্যানফোর্ড পাড়ায়। তো যারা এসছেন এরা অনেকেই কিন্তু বলছেন যে তারা ভিজিটর ভিসা নিয়ে এসছেন এই দেশে, কিন্তু এরপরে তারা বিভিন্ন ধরনের কেউ রিফিউজি ক্লেম করেছেন কিংবা কেউ অ্যাসাইলাম বলি যেটা আমরা, তো বিভিন্নভাবে স্ট্যাটাস চেঞ্জ করার চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু এসছেন 2023-এ। তো তাদের জন্য কি ট্যাক্স ফাইল করতে হবে? এটা আসলে আমি বলবো এই মুহূর্তে মানে $1,000,000 একটা কোয়েশ্চেন, এবং এই $1,000,000 কোয়েশ্চেন আমাদের কমিউনিটির ভিতরে বাইরে সব জায়গাতে, যে আমি আসলে ট্যাক্স ফাইলিং করব কিনা, অথবা মানে অ্যাজ এ নিউ ইমিগ্রেন্ট অথবা রিফিউজি যারা অ্যাকচুয়ালি ভিজিটর ভিসা, এবং তাদের কিন্তু মোর্শেদ ভাই যে কানাডিয়ান সিস্টেম সম্পর্কে কোনো ধরনের আইডিয়াই নেই, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি একটা কনফিউশন একেবারে ক্লিয়ার করতে চাই, এবং আমি সরি টু সে যে আমাদের কমিউনিটির ভিতরে অনেক অ্যাকাউন্টেন্ট আছেন যারা এটা সম্বন্ধে একেবারেই ওয়াকিবহল না বা নিজেদেরকে আপ টু ডেট রাখতে চান না, এবং আমি একেবারে কানাডিয়ান রেভিনিউ এজেন্সি সূত্র ধরে বলতে চাই যে আমি তাদের সাথে সরাসরি কথা বলেছি, যেহেতু এটি একটি বার্নিং ইস্যু আমাদের কমিউনিটির জন্য এই মুহূর্তে। তো যারা 2023-এ কানাডাতে এন্টার করেছেন অ্যাজ এ ভিজিটর হিসাবে এবং পরবর্তীতে তারা অ্যাসাইলাম অথবা রিফিউজি ক্লেম করেছেন, অ্যান্ড ইফ দে হ্যাভ সিন নাম্বার, অবশ্যই তাদেরকে ট্যাক্স ফাইলিং করতে হবে 2023-এর জন্য। এবং তারা যদি ট্যাক্স ফাইল করেন এই মুহূর্তে, আমার মনে হয় যে এখন যখন আমরা কথা বলছি আমরা ইতিমধ্যে এপ্রিল মাসের মধ্যে এন্টার করেছি, তো তারা যদি যারা নতুনভাবে ক্লেম করছেন প্রথমবারের মতো, তারা কি কানাডিয়ান গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? এইটা আসলে আমি বলবো যে প্রতিদিন আমি অনেক কল পাই যে আমি আসলে নতুন ইমিগ্রেন্ট হিসাবে এসেছি বা ভিজিটর ভিসা থেকে রিফিউজি ক্লেমিং করেছি, কনভার্ট হয়েছি, আমার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, আমি একটা সিন নাম্বার পেয়েছি, আমি ট্যাক্স ফাইলিং করতে চাই, কিন্তু আমি জানি অনেক অসুবিধা আছে ট্যাক্স ফাইলিংয়ে। তো আসলে আমাকে প্রতিদিনই প্রায় অনেক লোককে এক্সপ্লেন করতে হয় এটার কোনো অসুবিধা নেই, এটির হচ্ছে সবকিছু হচ্ছে সুবিধাটা কিরকম, সেটা হচ্ছে কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু জানে না আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্সিবিলিটি যে গভর্নমেন্টকে জানানো। এখন জানানোর পদ্ধতিটা কি? জানানোর পদ্ধতিটা হচ্ছে আপনাকে ট্যাক্স ফাইলিং করতে হবে সময় মতন। তো আপনি যদি ট্যাক্স ফাইলিংটা সময় মতন করেন, তাহলে যেটা হবে যে কানাডিয়ান গভর্নমেন্ট জানবে যে আপনি এই দেশে আছেন। এই দেশের নিয়মটা হচ্ছে যদি আপনার যদি ইনকাম থাকে, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকামের সুযোগ আসবে এবং আপনি সেখানে ট্যাক্স দেওয়ার অথবা নেওয়ার এই সুযোগটা থাকবে। এখন ওনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওনাদের কোনো ইনকাম নেই, সো ওনারা সবসময় কোশ্চেন করে আমার ইনকাম নাই, তাহলে আমি কেন ট্যাক্স ফাইলিং করবো, আমি কি বিপদে পড়বো নাকি ট্যাক্সটা ফাইলিং করে? আচ্ছা, তো এইটার অ্যান্সারটা হচ্ছে যে এই কানাডিয়ান গভর্নমেন্ট সিস্টেমটা খুব সুন্দর একটা সিস্টেম, যেহেতু আমরা একটা অ্যাডভান্স ওয়ার্ল্ডে বসবাস করি, আমরা বাংলাদেশ থেকে 13,000 কিলোমিটার দূরে আসছি কানাডাতে আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। তো এই দেশের যে সিস্টেমটা, এটা আসলে খুবই ভালো একটা সিস্টেম, যে বিভিন্ন টাইপের বেনিফিট আছে। যেমন একটা বেনিফিট হচ্ছে জিএসটি এইচএসটি ক্রেডিট। আচ্ছা, তো এটা সাধারণত নির্ধারণ হয় আপনার ইনকামের উপর। তো ইনকাম যদি জিরো হয় তাহলে কিন্তু সে ম্যাক্সিমাম বেনিফিটটুকু পাচ্ছে। মানে ওটা তাহলে আরো ম্যাক্সিমাম হচ্ছে। আচ্ছা, তারপরে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট নামে একটা বেনিফিট আছে, এটা বেসিক্যালি প্রভিন্সিয়াল একটা বেনিফিট। এই প্রভিন্সিয়াল বেনিফিটটা কিভাবে ক্যালকুলেট হয়? সো ধরেন $60 থেকে $70 হচ্ছে বেসিক, আপনি যদি কোনো ইনফরমেশন পুট না করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল হয় যে ওনারা কিন্তু কোথাও থাকছেন এই দেশে, কোথাও এসে কোথাও এই টরন্টো শহরে বা যে শহরে থাকেন তারা কিন্তু কোথাও থাকছেন, তার মানে হচ্ছে তারা কোথাও রেন্ট পে করতেছেন। আচ্ছা, সো এই রেন্ট পে যদি ইনফরমেশনটা প্রোভাইড করা হয় অ্যাকুরেটলি, তাহলে কিন্তু তার এই অন্টারিও বেনিফিটটা 60 থেকে জাম্প করে $200 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে পার মান্থে, জি পার মান্থে, এবং এটা $200 থেকে $250 পর্যন্ত পৌঁছাতে পারে, ডিপেন্ডস হাউ মাচ হি হ্যাজ পেইড। আচ্ছা, সো এই যে ল্যাক অফ ইনফরমেশন, অনেকে ভয় দেন না, অথবা অনেক অ্যাকাউন্টেন্টের কাছে তারা যান যারা আসলে এটার ইম্প্যাক্ট জানেন না, যে আমি যদি রেন্ট যেতে উনি পে করেছেন, ভাই কত টাকা আপনি রেন্ট পে করেছেন, আপনি কত মাস ছিলেন, তো এটার উপর নির্ধারণ করে কিন্তু অন্টারিও ট্রিলিয়াম বেনিফিটটা নির্ধারণ হয়। আচ্ছা, আর যেটি খুবই জেনেরিক একটা বেনিফিট, যেটা ফেডারেল গভর্নমেন্ট থেকে আসছে, কার্বন রিবেট যেটাকে বলা হচ্ছে, ফেডারেল লেভেল থেকে এসছে, এটাতে আপনার ইনকাম যদি $2,000 হয় অথবা আপনার ইনকাম যদি $2,00,000 হয়, ইউ স্টে ইন দ্য সেম লেভেল অফ গেটিং বেনিফিটস। অর্থাৎ আপনার ইনকাম 0 হোক, আপনার ইনকাম $5,00,000 হোক, ডাজন্ট ম্যাটার,
ইরেসপেক্ট অফ ইনকাম গভর্নমেন্ট আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরেন আমি বলে দিই, যেমন অ্যারাউন্ড ধরেন $600 মতো ইয়ারলি পার পার্সন আপনি কিন্তু এই কার্বন রিবেট বেনিফিটটা পাবেন। সো এই যে একটা ক্যালকুলেশন আমি যদি দাঁড় করাই সর্বোপরি, যে আপনি ধরেন $200 থেকে $250 বেনিফিট মিস করবেন পার মান্থ যদি আপনি ট্যাক্স ফাইল না করেন। সো ইটস অলমোস্ট $3,000 ইন এ ইয়ার। সো এটি আপনি পুরোপুরি অপরচুনিটি মিস করবেন, যেটি কিন্তু আপনি পাওয়ার যোগ্য, এবং এখানে ভয়ের কিছু নাই। এখানে কোনো সমস্যার কোনো আপনার সিন নাম্বার আছে, আপনি 2023-এ এন্টার করেছেন, আপনার ভিজিটর ভিসাতে কনভার্ট থেকে আপনি স্ট্যাটাস একটা ন্যূনতম স্ট্যাটাসে এসেছেন, এটা আপনি ডিজার্ভ করেন। এটা আপনি যদি লুজ করেন, দ্যাট ইজ ইয়োর বোকামি, আর কিছুই না আসলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এইমাত্র আপনারা যারা এনআরবি টেলিভিশনের সাথে যোগ দিলেন তাদের জন্য জানাচ্ছি, আজকের এই পাবলিক চয়েস অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই টরন্টো শহরের অন্যতম দক্ষ এবং সেই সাথে অভিজ্ঞ সিপিএ মোর্শেদ নিজামকে। আপনারা তার কাছ থেকেই শুনতে পাবেন যে ট্যাক্স ফাইল করাটা প্রতি বছর আপনার ইনকাম থাকুক অথবা না থাকুক কতটা গুরুত্বপূর্ণ, এবং ট্যাক্স ফাইল করা মানেই যে আপনি যে স্ট্যাটাসেই থাকুন না কেন আপনি গভর্নমেন্টের সিস্টেমের মধ্যে এন্টার করছেন। তো অনেক প্রশ্ন তার কাছে রয়েছেন, কোথাও যাবেন না, আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। তো মোর্শেদ নিজাম ভাই, এই যে আপনি নতুনদের জন্য এটি বললেন জি, যে তাদের ট্যাক্স ফাইল করতে হবে, ভিত্তি কিছু নাই, কিছুই নাই, সব বেনিফিট পজিটিভ। তো যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, নির্দিষ্ট জায়গায় জব করেন কিংবা তাদের বাৎসরিক ইনকাম রয়েছে, তারা আসলে ট্যাক্স ফাইলের মাধ্যমে কি কি পেয়ে থাকেন? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং আমি আশা রাখি যে এই প্রোগ্রামের মাধ্যমে এনআরবি টিভি সহ আমাদের কমিউনিটির যারা আছেন তারা এই মেসেজগুলো স্ট্রংলি পাবেন, আসলে যে কেন তাদের ট্যাক্স ফাইলিংটা করা উচিত। প্রথমত হচ্ছে যে আমি ধরে নিলাম একজন স্যালারিড এমপ্লয়ি, কোথাও একজন জব করেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে প্রতি 2 সপ্তাহে কিন্তু আপনি আপনার পেমেন্টটা পাচ্ছেন। তো এই 2 সপ্তাহ পেমেন্টের সময় কিন্তু আপনার একটা ডিডাকশন এট সোর্স, মানে সোর্সের থেকে ডিডাক্ট করে আপনি কিন্তু নেট পেটা পাচ্ছেন। এবং এই দেশে কিন্তু সবার একটা হাউতাস থাকে যে আমার 25% চলে গেল, কারো 50% চলে গেল, ডিপেন্ডস অন দ্য ইনকাম লেভেল, যে দেখা গেছে 25 থেকে 55% পর্যন্ত ট্যাক্স চলে যাচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে নেট ইনকামটা যখন ঘরে আসে তখন একটি আপসেটের ব্যাপার, একেবারে আপসেট। আমার গ্রস এত ছিল, রাইট। আমার যত বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে যারা রেগুলার জব করেন, খুব হাই পেমেন্টে তারা জব করেন, এবং তারা সবসময় আফসোসটা করেন যে আমার 50% ট্যাক্সে চলে গেল, তো নেটটা একেবারে 50%-এ চলে আসলো। তো এই যে 50% যে আপনি হারালেন প্রতিটা পেতে, তো এটাকে তো আপনার রিকভারি করতে হবে। সো রিকভারির প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে ট্যাক্স ফাইলিংটা করতে হবে। আচ্ছা, সো আপনি যে ট্যাক্সটা পে করেছেন এতদিন পুরো বছর ধরে, সেই ট্যাক্সটা আপনাকে বুঝে নিতে হবে কড়াই গন্ডায়। মানে হচ্ছে আপনি যে ট্যাক্সটা দিয়ে ফেলেছেন অলরেডি, সে টাকাটা মানে আপনার বেশি দেওয়া হয়েছে কিনা, রাইট। সো বেশি অথবা কম, যদি অনেক সময় দেখা যাচ্ছে অনেক যারা হাইয়ার স্যালারি তাদের ট্যাক্সটাও আসলে কাটার সময় একটা সীমাবদ্ধতা চলে আসে। বাট ইন জেনারিক যদি আমি বলি যে আপনি যে পুরো বছর জুড়েই ট্যাক্সটা দিলেন, এখন কিন্তু কড়াই গন্ডায় বুঝে নেওয়ার জন্য মোক্ষম সময়, এবং এটার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে আপনাকে ট্যাক্স ফাইলিংটা করতে হবে সময় মতো। এবং আমার মনে হয় যে ট্যাক্স ফাইল করলেই হবে না, একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট কাছে করলে সেক্ষেত্রে আপনার যে বেনিফিটগুলি কিংবা যে ফাঁক ফোকরগুলি রয়েছে, কারণ আমি জানতে পেরেছি যে আমার বন্ধুরা অনেকেই বলেছেন যে আমি তার কাছে ট্যাক্স ফাইল করে 1000 টাকা ক্যাশ ব্যাক পেয়েছি, আবার আরেকজনের কাছে গিয়েছি, ওনার কাছে যাওয়ার পরে এটা 2000-এ চলে গেছে। এটা আসলে কিভাবে হয়? আচ্ছা, এখানে আমি আসলে একটা লাইভ এক্সাম্পল দেব। কিছুদিন আগে একজনের ট্যাক্স ফাইলিং করতে যে হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তাদের গত বছরের, এই বছর তারা আমার কাছে এসেছেন, গত বছর তাদের ইনকাম ছিল অনলি $38,000। আচ্ছা, তো $38,000 উপর তারা ট্যাক্স পে করেছেন বছর শেষে $3,000। আচ্ছা, সো এটা আসলে কখনোই পসিবল না, এই কারণে যে প্রতিটা ব্যক্তির এই ট্যাক্স সিস্টেমের ভিতরে একটা পার্সোনাল লিমিট থাকে।
আচ্ছা। সো ওই পর্যন্ত আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হয় না। যেমন 2023 এর জন্য লিমিটটা হচ্ছে $15,000। আচ্ছা। সো আপনি যদি $30,000 ইনকাম করেন, $15,000 পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এটাকে বলে বেসিক পার্সোনাল অ্যামাউন্ট। আচ্ছা। তার বাদ বাকি 15,000 এর উপরে আপনি মিনিমাম ট্যাক্সটা পে করবেন। আচ্ছা। সো তারা অলরেডি কাজ করেছেন, ট্যাক্স পে করেছেন, সো অলরেডি তাদের রিফান্ড সিচুয়েশন থাকার কথা, সেখানে ট্যাক্স পেয়েবল সিচুয়েশন থাকার কথা না কখনো। কিন্তু তারা বলেছেন যে তারা ভয়ে ভীতিতে আচ্ছা তার যে প্রিভিয়াস অ্যাকাউন্টেন্ট ছিল তাকে জিজ্ঞেস করতে পারেননি যে কেন আমাদের এই সিচুয়েশন হলো। আচ্ছা, মানে তারা তো কিছু পায়নি, উল্টা $30,000 পে করতে হয়েছে। আচ্ছা। যে $38,000 তারা ইনকাম করেছে 2022 সালের কথা বলছি এটা, সেই $38,000 ভিতরে 30,000ই তাদের টোটালি এক্সাম্পটেড, বিকজ হাজবেন্ডের 15,000 এবং ওয়াইফের 15,000। সো $8,000 উপর তাদের ট্যাক্স একেবারেই মিনিমাম আসার কথা, এবং তারা অলরেডি ট্যাক্সও দিয়েছেন এট সোর্স। তো সেক্ষেত্রে তাদের একটা $4-5,000 রিফান্ড আসার কথা। তো তারা এসে যখন আমাকে এই জিনিসটা বললো 2023-এ তারা কিন্তু রিফান্ড পেয়ে গেছেন অলরেডি। আচ্ছা। আর আমি তখন তাদেরকে সাজেস্ট করলাম যে 2022-এ কিন্তু আপনি এটাকে আবার রিফাইল করতে পারেন। আচ্ছা। তো যেহেতু আমরা এখন একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, আমি বলেছি যে অবভিয়াসলি আফটার ট্যাক্স সিজন উই ক্যান রিরান দিস নাম্বার যে 2022-এর, এবং রিফাইল করলে আমি খুবই পজিটিভ যে তারা কিন্তু এই ক্ষেত্রে রিফান্ড আসলে পাবেন। তারা যে পেয়েবলটা করেছিলেন সেই টাকাটাও ফেরত পাবেন, উল্টো আরো টাকা ফেরত পাবেন কানাডা রেভিনিউ এজেন্সি থেকে। আচ্ছা। সো এই যে জানার অভাব অথবা অনেক সময় ভীতি থেকে যে কোশ্চেনগুলো করে না, অ্যাকাউন্টেন্টকে মনে করে যে আসলে কোশ্চেন করলে সে আবার আপসেট হয়ে যায় কিনা, এবং অনেকে আবার আপসেট হয়, অনেকে আপসেট হয়। কারণ আপনি জানেন যে আমরা মিডিয়াতে কাজ করি। জি। বিভিন্ন, আজকে যেহেতু আপনার সাথে আমার কথা হচ্ছে টেলিভিশনের পর্দায়, কিন্তু যখন আমি ড্যানফোর্ড পাড়ায় কিংবা বাঙালি অধ্যুষিত এলাকায় ঘুরি, বন্ধুরা অনেকে প্রশ্ন করলে মোর্শেদ ভাই আমি কিন্তু অনেককে জিজ্ঞাসা করি, কিন্তু সেক্ষেত্রে এক একজনের কাছ থেকে এক এক ধরনের অ্যাটিটিউড, এবং ভাই ব্যস্ত অফিসে আসেন, আমি আপনাকে উদাহরণ দিলাম যে কথা এইভাবে রাস্তায় হবে না, তো বিভিন্ন ধরনের আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা সত্য। তো এই যে আপনি তাহলে বললেন যে সঠিকভাবে করতে পারলে এবং সঠিক নলেজ থাকলে যদি আমার অ্যাকাউন্টের যে ফাইল করছেন, আমার মনে হয় যে বেটার কিছু করা সম্ভব। অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। যে প্রশ্নে আপনি ছিলেন সেই কোশ্চেনের অ্যান্সারটা এরকম, সেটা হচ্ছে যে এই যে পুরো বছর তাদের যে কষ্টার্জিত টাকাটি আসলে তারা ডিডাক্টেড এট সোর্স হলো, তো এই টাকাটি তো উদ্ধার হলেই বছর শেষে, এটা একটা পয়েন্ট। আর তাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের বেনিফিট আসলে তারা এলিজিবল হন, যেমন জিএসটি ক্রেডিট, অন্টারিও বেনিফিট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা জানি চাইল্ড ট্যাক্স বেনিফিট। আপনি যদি ট্যাক্স ফাইলিংটা না করেন সময় মতো, তাহলে তো আপনি আসলে চাইল্ড বেনিফিট পাবেন না, ইন টাইমে পাওয়া যাবে না, ইন টাইমে পাবেন না, আপনি পুরাতন অ্যামাউন্ট পাবেন, হয়তো আপনি বেশি অ্যামাউন্টের জন্য এখন এলিজিবল হচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে 95% আমার কাছে যারা নতুন আসেন প্রতি বছরে, তাদের একটা কমন প্রবলেম, আমি আসলে এটা বলতে চাই কারণ আমি এই প্রবলেমটা খুব পেয়েছি। 95% আমি বলবো যারা নতুন এসেছেন তারা বুঝেন এই প্রবলেমটা কতটা প্রকট। সেটা হচ্ছে যে তারা যদি ভাড়া থাকেন অথবা তারা যদি নিজস্ব বাসা অথবা কন্ডো অথবা টাউন হোম ওন করেন, একটি অন্টারিও টিলিএম বেনিফিটটা নির্ধারণ হয় হচ্ছে আপনি কি পরিমাণ রেন্ট দিলেন অথবা প্রপার্টি ট্যাক্স দিলেন, অথবা আপনি যদি বাসা ওন করেন সেক্ষেত্রে প্রপার্টি ট্যাক্স কি পরিমাণ দিলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা খুব বেসিক অন্টারিও টিলিএম বেনিফিটটা পান, সেটা $60 থেকে $70 পার মান্থ, আচ্ছা, একটা ফুল ফ্যামিলির জন্য। কিন্তু তারা যদি দেখা গেছে রেন্ট এর টাকাটাকে ঠিকমতো ইনপুট করতো তাদের প্রিভিয়াস অ্যাকাউন্টের, তারা কিন্তু ইন থাউজেন্ডস অফ ডলার, মানে $2,000 থেকে $3,000 পার ইয়ার তারা কিন্তু এই অন্টারিও টিলিএম বেনিফিটটা পায়। সেম গোজ টু যারা বাসা ওন করে, তাদের যে প্রপার্টি ট্যাক্সটা আছে সেটাও যদি তারা ইনপুট না করে সিস্টেমে, তাহলে কিন্তু এটাও তাদের জন্য একটা মানে লুজিং অফ মানি, অন্টারিও টিলিএম বেনিফিট। আর আরেকটা জিনিস যেটা একটু আগেও বলছিলাম, যে আপনার ইনকাম 2,000 হোক আর $2,00,000 হোক, যে ফেডারেল কার্বন যে রিবেট বেনিফিটটা, এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল। সো আপনি যদি ট্যাক্স ফাইলিং না করেন, আপনি কিন্তু এটা এই ধরনের বেনিফিট সবগুলোই কিন্তু লুজ করছেন। সো আপনি যদি রেগুলার কেউ হন, যারা নতুন ইমিগ্রেন্ট না, 5 বছর 10 বছর 15 বছর ধরে আছেন, স্যালারিড এমপ্লয়ি, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তাদের কিন্তু আসলে ট্যাক্স ফাইলিংটা সময় মতন করে ফেলতে হবে। এই বেনিফিটগুলো কোনোভাবে মিস করা যাবে না, এগুলো কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ কানাডা প্রোভাইড করছে। সো এটা আসলে আমি মনে করবো যে বোকামি হবে যদি আপনি এগুলো মিস করেন। তো
তো মোর্শেদ ভাই, এই যে আপনি বললেন, এতক্ষণ আপনি যে ইনফরমেশনগুলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিলেন, সেটি হচ্ছে যাদের একটি জব রয়েছে, যাদের একটু অ্যানুয়াল ইনকাম রয়েছে, যে তাদেরকে বেনিফিটগুলি সব ইনলাইন করার জন্য ইটস বেটার টু ফাইল দ্য ট্যাক্স রাইট অন টাইম। আচ্ছা, তা আমি আরেকটি ব্যাপারে যাব, যে একটি বড় সংখ্যা রয়েছে যারা কিন্তু কোনো জায়গার কোম্পানির আন্ডারে জব করেন না, যাদেরকে আমরা বলে থাকি যে সেলফ এমপ্লয়েড। তো তাদের ট্যাক্সটা আসলে কিভাবে কাজ করে? তাদেরকেও কি 30শে এপ্রিলের মধ্যে করতে হবে? ওদের সম্পর্কে কি একটু বলবেন? আচ্ছা, এইটা আসলে আরেকটা $1 মিলিয়ন কোশ্চেন। ধন্যবাদ যে আপনি এই কোশ্চেনটা সামনে নিয়ে এসেছেন। এবং আপনি জানেন যে আমাদের কমিউনিটিতে, আমরা যে সোসাইটিতে বসবাস করি বাংলা হিসাবে, এখানে কিন্তু সেলফ এমপ্লয়েড ইনকামের লোকজন সবচেয়ে বেশি। এটা আপনি বেশি দেখেন? সবচেয়ে বেশি। আচ্ছা। এবং বাংলাদেশে থাকতে আপনি দেখবেন যে আমাদের ট্রেন্ডটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে চাকরি বাকরি করার ক্ষেত্রে। আচ্ছা। বাবা মা থেকে শুরু করে সোশ্যাল স্ট্যাটাসটা এমন ভাবে তৈরি বাংলাদেশে যে সবাই মনে করে ভালো একটা চাকরি করা মানে হচ্ছে একটা ভালো সোশ্যাল স্ট্যাটাস আপনি মেনটেন করলেন। এখানেও তাই, কিন্তু এখানে কিন্তু সেলফ এমপ্লয়েড এই বিজনেস মডেলটা খুব বেশি জনপ্রিয়। যেমন আমি এক্সাম্পল আপনাকে দিই, যেমন আপনি দেখেন আমাদের শত শত রিয়েলটর আছে, তারা কিন্তু সবাই সেলফ এমপ্লয়েড এর আন্ডারে। রিয়েলটর তাহলে এটা সেলফ এমপ্লয়েড। আচ্ছা। তারপর আমাদের মর্গেজ এজেন্ট আছে, যারা প্রফেশনালস আছেন, অর্থাৎ লয়ার হতে পারেন, ইমিগ্রেশন কনসালটেন্ট হতে পারেন, আমাদের মতন অ্যাকাউন্টেন্ট হতে পারেন, তারা সবাই ওই ক্যাটাগরিতে, সবাই সেলফ এমপ্লয়েড এর ক্যাটাগরিতে। আচ্ছা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেলফ এমপ্লয়েড এর আপনি আপনার নিজের বস। যেমন আপনি জানবেন, যেমন আমাদের এই শহরে অনেক জনপ্রিয় একটা ইনকামের মাধ্যম হচ্ছে উবার ড্রাইভিং। আচ্ছা। তো যারা উবার ড্রাইভিং করে তারাও কিন্তু সেলফ এমপ্লয়েড এর, তারাও এই আন্ডারে পড়ে। সো একটা বড় জনগোষ্ঠী। তাহলে তো এটা অবশ্যই রেগুলার মানুষের চেয়ে অনেক বেশি। এবং প্রতি বছর এই তাদের জন্য ট্যাক্স ফাইলিংটা ডেটটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা। সো তাদের ট্যাক্স ফাইলিং এর ডেটটা কিন্তু হচ্ছে জুনের 15 তারিখের ভিতর তাদের ট্যাক্স ফাইলিংটা করতে হবে। আচ্ছা। বাট এখানে একটা কথা আছে, এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনটা আমি ক্লিয়ার করতে চাই। যদি তাদের ট্যাক্স ওয়িং সিচুয়েশন থাকে, তার মানে হিসাব নিকাশ করে দেখা গেল তারা ট্যাক্স পে করতে হবে, ট্যাক্সটা কিন্তু পে করে ফেলতে হবে এপ্রিল 30 তারিখের ভিতরে। তাহলে কিন্তু আপনার জন্য পেনাল্টিজ এবং ইন্টারেস্ট সবকিছু এসে জমা হবে। যদি এমন সিচুয়েশন হয়, অনেক সময় এরকম হয় যাদের আসলে প্রথম বছর সেলফ এমপ্লয়েড হিসাবে আছে, তাদের লস সিচুয়েশন আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা। তারা জুনের 15 তারিখের ভিতরে ট্যাক্স ফাইলিং করলেও সমস্যা নেই। কিন্তু যদি লাভজনক সিচুয়েশনে থাকে, তাহলে ট্যাক্স করেন, তাহলে কিন্তু আপনাকে এপ্রিল 30 তারিখের ভিতরে ওই ট্যাক্স ওয়িং সিচুয়েশনটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। আচ্ছা। এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে যে সেলফ এমপ্লয়েডটা কিন্তু মোস্ট অডিটেবল আইটেম ইন সিআরএ বুকস। আচ্ছা। তার মানে হচ্ছে সিআরএ এটা নিয়ে যথেষ্ট ইনভেস্টিগেট বা মাথা ঘামায় যেটাকে বলে। আচ্ছা। তো এখানে 2টা পার্ট থাকে। একটা হচ্ছে যে আপনি যে ইনকামটা দেখালেন সেটা খুব সলিড। এখন আমি মনে করলাম যে সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে আমার তো কোনো বস নাই, তার মানে আমি যদি এই ইনকাম না শো করি আমার ট্যাক্স ফাইলিং এ, আমি যদি 0 বসে দিই, তাহলে আমার ট্যাক্স সেভিং সিচুয়েশন হলো না, কিন্তু আমি টাকাগুলো পেয়ে গেছি, তাহলে তার কোনো সমস্যা নাই। কিন্তু সবসময় মনে রাখবেন, আমাদের রিয়েলেটর থেকে শুরু করে যারা কমিশনে কাজ করেন তাদেরকে কিন্তু কোম্পানি থেকে T4 বা T4A ইস্যু করে তাদেরকেও। আচ্ছা। তো তার কোম্পানি কিন্তু সিআরএ কে রিপোর্ট করছে যে আপনাকে তারা পে করেছে অ্যাজ এ কমিশন হিসাবে। আচ্ছা। কিন্তু আপনি যদি আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলিং এ সেটাকে ডিক্লেয়ার না করেন, আচ্ছা, তখনই কিন্তু কনফ্লিক্ট শুরু হয়ে যায়। এবং সেক্ষেত্রে ধরা পড়লে বড় একটা পেনাল্টির সম্মুখীন হতে পারেন। ধরা পড়লে সবচেয়ে বড় যে জিনিসটা হয় যে আপনি একটা স্পট পড়ে গেল, সিআরএ আন্ডার দ্য ইনভেস্টিগেশন আপনি চলে আসলেন। আচ্ছা। আপনাকে পেনাল্টি দিতে হবে, আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে, আপনাকে ওই টাকাটাও পে করতে হবে যে টাকাটা আপনি ও করেন ট্যাক্স হিসাবে। মানে আপনি বলছেন যে বাংলাদেশে একটি কথা আমরা বলে থাকি মোর্শেদ ভাই, যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়া। একেবারেই এরকম একটি সিচুয়েশনে আপনি জানেন যে সাপের ভিতরে সবচেয়ে বড় সাপ হচ্ছে অ্যানাকোন্ডা। আচ্ছা। তো ওরকম একটা অবস্থা হয়ে যায় যখন সেলফ এমপ্লয়েড ইনকামটাকে ডিক্লেয়ার করা হয় না। আচ্ছা। তো এই সাপের মধ্যে সবচেয়ে বড় সাপটা বের হয়ে আসে। আচ্ছা। আর এটা গেল ইনকামের যে পোর্শনটা, যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে মোর্শেদ ভাই, ইনকাম তো আমি আমার বস, তো আমি ইনকাম ডিক্লেয়ার করলাম না, তাহলে আমার কি হবে? তো এইটার অ্যানসারটা হচ্ছে এটা, যে এটা ক্রস অ্যানাকোন্ডা আসতে পারে, অ্যানাকোন্ডা আসতে পারে। আচ্ছা। আর আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে এক্সপেন্সেস। আচ্ছা। সো সেলফ এমপ্লয়েড আপনি জানেন তাদের যেমন ভেহিকেল এক্সপেন্সেস একটা খুবই
জনপ্রিয় এক্সপেন্সেস, মানে হচ্ছে রিয়েলেটাররা যেমন অনেক রাস্তায় থাকেন, সো তাদের জন্য ভেহিকেল এক্সপেন্সেস আছে, তাদের মিলসের জন্য তারা যখন ক্লায়েন্টকে শোইং করান, দেখা গেছে ক্লায়েন্টকে অনেক সময় এন্টারটেইন করতে হয়, তাদেরকে তাদের নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তাদের গাড়ির ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন রিপেয়ার্স মেইনটেন্স, বিভিন্ন ধরনের খরচ কিন্তু তাদের বিভিন্ন খাতে দেখাতে পারে তারা অবশ্যই, এবং অবশ্যই তারা এটা এর জন্য এলিজিবল, বিকজ তাদের বিজনেস রানের জন্য তারা কিন্তু এই খরচগুলো করছেন, which is very eligible. কিন্তু সমস্যাটা যে জায়গাটায় হচ্ছে বারবার, সেই সমস্যাটা হচ্ছে যে যথাযথভাবে ডকুমেন্টস সংরক্ষণ না করা। আচ্ছা, এবং আমি অবশ্যই দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই যে সিআরএতে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে যে আপনাকে কিন্তু যে কোনো ডকুমেন্টস 6 বছর সংরক্ষণ করতে হবে। আচ্ছা, 7ম বছরে যদি চলে যায় ইউ ক্যান ডেস্ট্রয়, আপনি আর্কাইভও করতে পারেন, সাব টু ইউ। আচ্ছা, সিআরএ 6 বছরের উপরে যাবে না, কিন্তু এই 6 বছরের ভিতরে সিআরএ কিন্তু যে কোনো সময় আপনার কাছে রিকল করতে পারে। সো যেটা হয় অনেক সময় আমাদের টিপিক্যাল অ্যাকাউন্টেন্ট অথবা হ্রাস করার ক্ষেত্রে অথবা দিয়ে দেন একটা, অথবা ট্যাক্সটাকে কমানোর জন্য দেখা গেছে যে বিভিন্ন নাম্বার প্রেজেন্ট করা হয়, which is not nice. আপনার একটা বেসিসের উপর ভিত্তি করে কিন্তু এই নাম্বারগুলো প্রেজেন্ট করা উচিত, এবং ডকুমেন্টসগুলো সংরক্ষণ করতে হবে। এবং এটা আসলে খুবই সাফার করেন, আমি দেখেছি সেলফ এমপ্লয়েড যারা আমার কাছে আসেন তাদেরকে আমি অনেকভাবে, এটা আসলে আমি বলবো যে লার্নিং প্রসেসের ভিতর দিয়ে নিয়ে গেছি অনেককে, যে কিভাবে তার লগ বুকটা মেনটেন করবেন, যে কত কিলোমিটার উনি ড্রাইভ করেছেন, কি পরিমাণ গ্যাস খরচ করেছেন। আপনি বলতে চাচ্ছেন যে যা কিছুই করতে হবে সেলফ এমপ্লয়েডদের, সেটা যেন সিআর এর কাছে একটি গ্রহণযোগ্যতা থাকে। অফকোর্স, তার বাইরে গেলেই তখন আপনার নামের উপরে কলম চলে আসবে। একেবারে। আর সেলফ এমপ্লয়েড ইনকামের যেটা হয় যে আপনি অবশ্যই সবাই অন দ্য রান, সবসময় আপনি জানেন এই দেশের কালচার, একটার পর একটা আমাদের কাজ থাকে, আমরা খুব রাশে থাকি, কিন্তু তারপরেও সময় করে গ্যাসের রিসিপ্টটা সংগ্রহ করে রাখা, একটা ডকুমেন্টসের ভিতরে রাখা। এবং আমি এগুলো ট্রেন করি সেলফ এমপ্লয়েডদেরকে, আমি ট্রেন করি যে আপনি একটা ফাইল মেনটেন করবেন, সেখানে আপনি দেখা গেছে অয়েল চেঞ্জ করছেন আপনার গাড়ি, সেই রিসিপ্টটা রাখা, আপনার অন্য কোনো রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স থাকতে পারে, আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্টসের যে আপনি প্রিমিয়াম পে করছেন, এগুলো সব লেজিটিমেট, কিন্তু সমস্যা হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখা। একটা ফাইলে যদি পুরো বছরের জিনিস রাখা হয়, বছর শেষে কিন্তু এটা আর কঠিন মনে হয় না আপনি যদি নিয়মিত সংরক্ষণ করেন। কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে বছরের শেষে এসে মোর্শেদ ভাই আমি তো এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, স্বাভাবিক আপনি পাবেন না, কারণ পুরো বছরের একটা আপনি তো মেনটেন করতে পারেননি। আর সেলফ এমপ্লয়েডের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি এইচএসটি পেমেন্ট করা। সো এই জিনিসটা কি, এটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড হিসাবে আপনি যখন আপনার ইনকামটা কালেক্ট করছেন, ওটার ভিতরে এইচএসটি আছে, এবং আপনি জানেন যে আমরা এইচএসটি 13% একটা বেস ধরি। তো আপনি যদি 113 টাকা সংগ্রহ করেন, আমি এটা ফর এক্সাম্পল বললাম, ওটার ভিতরে কিন্তু 13 টাকা এইচএসটি, 100 টাকা হচ্ছে আপনার নেট ইনকাম। তো এই 13 টাকা কিন্তু আপনার গভর্নমেন্টের ট্রাস্ট মানি, মানে গভর্নমেন্টকে আপনার এই টাকাটা ফেরত দিতে হবে। সো ওইখান থেকে আপনি যদি 113 টাকা সংগ্রহ করেন, 13 টাকা আপনার এইচএসটি হয়, আপনার খরচ যদি 50 টাকা হয়, 50 টাকার ভিতরে যদি 6.5 টাকা আপনার এইচএসটি আপনি পে করেছেন বিভিন্ন এক্সপেন্সে, আপনি কিন্তু নেট যে অ্যামাউন্টটা 5.5 টাকা 6 টাকা হোয়াট এভার ইট ইজ, এটা কিন্তু গভর্নমেন্টকে পে করতে হবে। সো এই ক্যালকুলেশনটা অনেক সময় আমরা দেখেছি যে অনেক অ্যাকাউন্টেন্টদের ক্ষেত্রে ভুল হয়। আর সেলফ এমপ্লয়েড ওনারা কিন্তু ওনাদের প্রফেশন নিয়ে ব্যস্ত। সো আমাদের কাছে যখন আসে ট্যাক্স এক্সপার্ট হিসাবে অথবা ডেজিগনেটেড অ্যাকাউন্টেন্ট হিসাবে, তখন কিন্তু তাদের এক্সপেকটেশন কি থাকে, তাদের এক্সপেকটেশন থাকে আমরা তাদেরকে গাইড করব, নট তারা আমাদের কাছে এসে গাইডেড হবে। নো, আমরা কিন্তু গাইডেড করবো। এবং আমি এইটাই সবসময় এই লার্নিং প্রসেসটা আমার সব সময় চলতে থাকে, যে আপনারা কিন্তু ডকুমেন্ট সংরক্ষণ করবেন, আপনারা কিন্তু পেমেন্ট যেগুলো আছে সেগুলো ব্যাংকের মাধ্যমে করবেন, যাতে করে ট্রান্সপারেন্সি থাকে সিআরএ। মানে যদি তারা কোনো প্রশ্ন তোলে তাহলে সেক্ষেত্রে যেন এগুলি দেওয়া যায়। অবশ্যই অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা মোর্শেদ নিজামের কাছ থেকেই শুনছেন যে ট্যাক্স সংক্রান্ত, আপনি সেলফ এমপ্লয়েড হন অথবা আপনি কারো আন্ডারে জব করুন, যাই হন না কেন, ট্যাক্সের নিয়মটি কি, আমার মনে হয় চমৎকারভাবে তিনি একেবারে A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। মোর্শেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর তথ্য। বিশেষ করে আপনি যে বলছেন যে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে সেলফ এমপ্লয়েডের সংখ্যা অন্যান্য ক্যাটাগরির থেকে সবচেয়ে বেশি।
তো তাদের উদ্দেশ্যে এই ধরনের আমার মনে হয় যে কমেন্টসগুলি অবশ্যই আগামী দিনগুলোতে। আর আপনাদের জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক যে মোর্শেদ নিজামের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। আপনাদের যদি এই অনুষ্ঠানের পরে যে কোনো ধরনের ট্যাক্স সংক্রান্ত কিছু প্রশ্ন আসে, আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তো মোর্শেদ নিজাম ভাই, যে অনুষ্ঠানের আজকে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তা আপনি দুইটা ক্যাটাগরিতে কথা বললেন। তো এই যে আপনাদের যে মূল্যবান কথাগুলি এনআরবি টেলিভিশন মানুষের সামনে, দর্শকদের সামনে তুলে ধরে, এটি আপনার কাছে শুনতে চাই যে কেমন লাগে, কতটা গুরুত্বপূর্ণ। আসলে আমি বলবো যে এনআরবি টিভির সাথে আসলে খুবই ইমোশনালি আমি কানেক্টেড। নাম্বার ওয়ান, আমরা জানি যে আমাদের কানাডার প্রথম পূর্ণাঙ্গ বাংলা টেলিভিশন হচ্ছে এনআরবি টিভি, এবং আমি দেখি যে এনআরবি টিভি আসলে সবসময় সব প্রফেশনালসদের নিয়ে কাজ করে, ইনক্লুডিং অ্যাকাউন্টেন্ট, যাতে করে আসলে আমাদের যে বাঙালি কমিউনিটি যারা আছেন, যারা বাঙালি কমিউনিটি আপনি জানেন এখন আরও বড় হচ্ছে, লাখ লাখ লোকের সমাগম হচ্ছে। এটা কিন্তু এনআরবি টিভি আসলে আমি বলবো যে একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করতে পেরেছে, যে আমরা বাংলাদেশ থেকে 12-13 হাজার কিলোমিটার দূরে এসেও আমরা যে একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি সব প্রফেশনালস মিলে, এবং তাদের কাছে যে আমাদের বাঙালি লোকদের কাছে যে মেসেজগুলো যাচ্ছে, এইটার জন্য আমি মনে করি যে অগ্রণী ভূমিকা পালন করছে এনআরবি টিভি। এবং আমি আশা করব এনআরবি টিভি এই যে ভূমিকাটি, এটি আরও সামনের দিনে আরও উত্তরোত্তর বাড়বে, এবং আমাদের যেহেতু কমিউনিটি অনেক বড় হচ্ছে, এটি আসলে এনআরবি টিভি হবে অগ্রজ, এবং তাদেরকে ফলো করবে আরও অনেকে, সবাই মিলে, যাতে আমাদের বাঙালি কমিউনিটি উপকৃত হয়। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জানিয়ে যেতে চাই যে এনআরবি টেলিভিশন কিন্তু আপনাদের জন্যে। আপনারা যদি যে কোনো ধরনের প্রফেশনালসদের কথা শুনতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যোগাযোগ করব ওই প্রফেশনালসের সাথে, যাতে তারা এনআরবি টেলিভিশনে আপনাদের সামনে কথা বলতে পারেন। আজকের পাবলিক চয়েস অনুষ্ঠান দেখার জন্যে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে মোর্শেদ নিজামকে আমরা আবারও নিয়ে আসবো। আমরা জানি যে উনি আজকে শুধুমাত্র এই যে দুই প্রফেশনালস যারা সেলফ এমপ্লয়েড এবং যারা জব করেন তাদের জন্য বললেন। আগামী অনুষ্ঠানে অবশ্যই অন্যান্য ক্যাটাগরি নিয়ে কথা হবে। সেই অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে সাথে ছিলাম আমি মাসুদ করিম। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্যে। ধন্যবাদ সবাইকে।